Okay. This is Dr. Hasnath. Today I'm going to discuss about international financial environment. Okay, so what do we understand by international financial environment? The international financial environment refers to a complex, interconnected system of financial markets, institutions, regulations and currencies to operate at a global scale. আচ্ছা এখানে তাহলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্টটা আমাদের জানতে হলে আমাদের বুঝতে হবে সিস্টেমটা আসলে কিভাবে রান করছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে লিখছে যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট রেফার্স টু আ কমপ্লেক্স। তাহলে এটা কি কমপ্লেক্স না? কারণ আপনি যখন একটা কোম্পানি লঞ্চ করছেন, এটাকে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করতে গেলে আপনাকে একটা কমপ্লেক্স সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়, তাই না? অনেকগুলো ইন্টিগ্রেশনের মধ্য দিয়ে যেতে হয়। আচ্ছা, তারপর কি বলছে? ইন্টারকানেক্টেড সিস্টেম অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস। আচ্ছা, এই ইন্টারকানেক্টেড সিস্টেমটা বলতে আপনি কি বুঝতেছেন? মার্কেটের সাথে যে ফাইন্যান্সিয়াল মার্কেটস, কারণ ফাইন্যান্সিয়াল মার্কেটস হচ্ছে একটা দেশে একটা ফাইন্যান্সিয়াল মার্কেট থাকে, তাই না? যখন আমরা দুইটা দেশকে নিয়ে বা তিনটা দেশকে নিয়ে একসাথে কাজ করছি, তাহলে দুইটা অথবা মোর দ্যান টু মার্কেটস আমরা ইন্টিগ্রেট করতেছি। কেমন? এই ইন্টারকানেক্টেড সিস্টেমটা নিয়ে হচ্ছে যে আমাদেরকে ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা, তারপর শুধু কি ফাইন্যান্সিয়াল মার্কেট, ওই ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে যতগুলো ইনস্টিটিউশনস আছে বা যত ধরনের ওই রিলেটেড ওই ফিল্ড রিলেটেড ইনস্টিটিউশনস আছে ওগুলোর সাথে আমাদেরকে কোঅপারেট করতে হয় অথবা কোলাবোরেট করতে হয়। কেমন? আচ্ছা, তারপর কি আছে? রেগুলেশনস আছে। একটু জুম করি না? ওকে, রেগুলেশনস আছে। তাহলে আপনি যদি কোনো একটা দেশে আপনি বিজনেসটাকে এক্সটেন্ড করতে যাচ্ছেন, আপনি বাংলাদেশ, আপনি সিঙ্গাপুরে যাচ্ছেন, মনে করেন সিঙ্গাপুরে আপনি বিজনেসকে এক্সটেন্ড করতে যাচ্ছেন, তো সেখানে আপনি বাংলাদেশে যে বিজনেসটা করছেন এটা বাংলাদেশের গভর্নমেন্টের রেগুলেশন অনুযায়ী তো করছেন বা কমার্স ট্রেড রেগুলেশনস অনুযায়ী। কেমন? যখন আপনি সিঙ্গাপুরে এই প্রোডাক্টগুলো অথবা এই ট্রেডটা আপনি ওইখানে লঞ্চ করতেছেন বা ওইখানে এক্সটেন্ড করতেছেন বিজনেসটা, সেক্ষেত্রে আপনাকে ওই দেশের রুলস এবং রেগুলেশনের সাথেও আপনাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে। আচ্ছা, গেল এটা। তারপর হচ্ছে যে আমাদের আসতেছে কোন পয়েন্টটা? কারেন্সি আসতেছে। কারেন্সি অবশ্যই ম্যাটার্স। আপনি তো বাংলা টাকায় হচ্ছে যে আপনি সিঙ্গাপুরে যেয়ে কিছু করতে পারবেন না, তাহলে আপনাকে কী হতে হবে? একটা বেঞ্চমার্ক কারেন্সি আপনাকে নির্ধারণ করতে হবে, হয় ইউরো, না হলে ডলার, না হলে পাউন্ড আছে বা সিঙ্গাপুরিয়ান ডলার আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এখন এটা ডিপেন্ড করে হচ্ছে যে ওই মার্কেট ডিমান্ডের উপর, যে ওই মার্কেট আসলে কী ডিমান্ড করতেছে বা ওই দুইটা মার্কেট আসলে কী ডিমান্ড করতেছে, ওইখানে অ্যাজ ইউজুয়ালি আমরা কোন কারেন্সিতে আমরা মেনটেন করতে পারছি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনসগুলো থ্রু দ্য ব্যাঙ্কস অফকোর্স। কেমন? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। আচ্ছা, তাহলে আমরা কারেন্সি গেল। এরপর হচ্ছে যে কারেন্সিতে এখানে আরও একটা পয়েন্ট আছে। মনে করেন শুধুমাত্র আপনি বেঞ্চমার্ক কারেন্সি নট নেসেসারি, আপনাকে থিঙ্ক করতে হবে ওই লোকাল কারেন্সি এবং এই লোকাল কারেন্সিগুলো আপনাকে থিঙ্ক করতে হবে, তাই না? জিনিসটাকে স্ট্র্যাটেজিক্যালি সাজাতে হবে। কেন? কারণ আপনি যখন কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছেন ফর এক্সাম্পল, তাহলে আপনি তো ডলারে করতে পাচ্ছেন না, আপনি করতে পাচ্ছেন ওই দেশের লোকাল কারেন্সি, অথবা এখান থেকে যদি র মেটেরিয়াল আপনি কালেক্ট করেন এই দেশের লোকাল কারেন্সি আপনাকে আপনার কনসার্নটা। কেমন? তাহলে এই কারেন্সি কি ইনফ্লেশন হচ্ছে নাকি ডিফ্লেশন হচ্ছে, বা অথবা ওই কারেন্সি ইনফ্লেশন হচ্ছে না ডিফ্লেশন হচ্ছে, অথবা বেঞ্চমার্ক কারেন্সির এগেনস্টে এই দুটা কারেন্সি আসলে কীভাবে ব্যালেন্স করছে, বুঝছেন? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি। কেমন? আচ্ছা আচ্ছা, এখন এই জিনিসটা হচ্ছে একটা সিস্টেম, একটা ইন্টারকানেক্টেড সিস্টেম। তার মানে হচ্ছে যে আপনাকে যখন আপনি কোনো একটা বিজনেস আপনি গ্লোবাল এক্সটেন্ড করতে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে এই যে ফাইন্যান্সিয়াল মার্কেট ইন্টিগ্রেটেড সিস্টেমে আনতে হবে। কী আনতে হবে? ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্টিটিউশনস, রেগুলেশনস এবং হচ্ছে যে কারেন্সিকে একটা সিস্টেমের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে একটা ছাড়া একটা দিয়ে হবে না, এটা টোটাল হচ্ছে একটা সিস্টেম। ওকে, আচ্ছা, এখন ইট প্লেস আ ক্রিটিক্যাল রোল ইন ফ্যাসিলিটেটিং ইন্টারন্যাশনাল ট্রেড। এখন এই ক্রিটিক্যাল রোল, এটা অবশ্যই ক্রিটিক্যাল রোল, তাই না? আচ্ছা, এটা যে ক্রিটিক্যাল রোলটা প্লে করতেছে, এটা কী ফ্যাসিলিটেট করার জন্য ক্রিয়েট করতেছে, বা কোন জিনিসটা তৈরি করার জন্য আমাকে এই সিস্টেমটা কন্ডাক্ট করতে হবে বলেন তো? মার্কেটটা ক্রিয়েট করার জন্য ইন্টারন্যাশনাল ট্রেড করতে হবে আপনাকে আন্তর্জাতিক বাণিজ্যে আপনাকে যাইতে হবে, ইন্টারন্যাশনাল ট্রেড করতে হবে, দেন আপনাকে ইনভেস্ট করতে হবে, তাই না? আপনি ট্রেড প্ল্যান করছেন, বাণিজ্য করছেন, সব কিছু সিস্টেম ওয়াইজ আনছেন, কিন্তু আপনার টাকা না থাকলে হবে? আপনাকে ইনভেস্ট করতে হবে, তাই তো? ওইখানে ফ্যাক্টরি খুলতে হবে, অথবা কিছু একটা প্রোডাক্ট এখানে ইম্পোর্ট করতে হবে, এক্সপোর্ট করতে হবে, অনেক কিছু আছে। তার মানে ইনভেস্টমেন্ট প্রসেসে আমাকে যাইতে হবে। অ্যান্ড দেন ইকোনমিক গ্রোথ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ওইখানে ইকোনমিক গ্রোথ রিলেটেড যে ইস্যুসগুলো আছে, এটা যদি গভর্নমেন্ট কোনো ফান্ডিং হয় বা গভর্নমেন্ট ফ্যাসিলিটেড কোনো প্রজেক্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ইকোনমিক গ্রোথ নিয়ে
চিন্তা করতে হবে যদি আমি গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি হয়ে থাকি, কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন আমরা পরের পরের লাইনে দেখি, আন্ডারস্ট্যান্ডিং দ্য এনভায়রনমেন্ট ইজ ক্রুশাল ফর কিসের জন্য? এই যে এনভায়রনমেন্ট আমরা যখন বললাম একটা সিস্টেম, এবং এই সিস্টেমটা কি জন্য আমরা বললাম, বুঝলাম, তাই তো? এই জিনিসটা আমাদেরকে কি রেকমেন্ড করে, বা এই এনভায়রনমেন্টটা কিসের জন্য খুব ইম্পর্টেন্স, বা ইম্পর্টেন্স অফ দ্য সিস্টেম কিসের, মানে এই সিস্টেমটা, হোল সিস্টেমটা কোন জায়গায় হিট করবে, কার জন্য দরকার, কিসের জন্য দরকার, এটা আমাদেরকে জানতে হবে। এটাকে রিসার্চের ভাষা বলেছে ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি, অথবা কন্ট্রিবিউশন টু দ্য রিসার্চ। আচ্ছা, এই রিসার্চ কন্ট্রিবিউশনটা কার জন্য যাচ্ছে এটা? তাহলে এই এনভায়রনমেন্টটা হচ্ছে যে বিজনেসের জন্য, যারা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিজনেসকে এক্সটেন্ড করতেছে ইন্টারন্যাশনালি, ইনভেস্টরদের জন্য যারা ইনভেস্ট করবে, সেটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হতে পারে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর হতে পারে, কেমন? ইনভেস্টর্স কিন্তু দুই তিন ধরনের, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর্স, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর হয়। হ্যাঁ, পলিসি মেকার্স কারা? যারা পলিসি, যে ধরনের একটা যে রেগুলেশন বললাম, এই রেগুলেশনগুলো কারা তৈরি করে? যারা পলিসি মেকার তারা তৈরি করে, যে এই দেশে বাণিজ্য করতে আসলে আপনাকে এইভাবে করতে হবে, হ্যাঁ, এই দেশে এই ফ্যাক্টরিটা ওপেন করতে হলে আপনাকে এটা করতে হবে। যেমন আমি যখন টার্কিতে ছিলাম, টার্কিতে আপনি যদি বাংলাদেশ থেকে, ধরুন আপনি বাংলাদেশি, আপনি ওখানে কোনো একটা বাংলাদেশি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতেছেন, অথবা কোনো একটা ইন্ডাস্ট্রি করতেছেন, অথবা কোনো ফ্যাক্টরি করতেছেন, আচ্ছা, মানে ফ্যাক্টরি তো ইন্ডাস্ট্রির অংশ, যাই হোক, ফ্যাক্টরি করছেন, তো ওদের রুলস হচ্ছে এটা যে আপনাকে 50% এমপ্লয়ি দিতে হবে টার্কিশ, আর 50% আপনি আপনার লোকাল বা আপনার পছন্দ অন্য কোনো সিটিজেন হতে পারে, বাট 50% ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট 50% অফ দ্য এমপ্লয়িজ শুড বি ফ্রম টার্কি। এটা হচ্ছে টার্কি গভর্নমেন্টের একটা রেগুলেশন, কেমন? এগুলো হচ্ছে পলিসি মেক করে ওরা। এটাতে কি হচ্ছে তাহলে, এই পলিসিতে কি হচ্ছে বলেন তো, কি ইম্প্যাক্ট করতেছে ইকোনমিতে? ওই যে আনএমপ্লয়মেন্ট রেটটা ওদের কমতেছে, ওদের একটা কি বলে কর্মসংস্থান হচ্ছে, তাই তো, এমপ্লয়মেন্ট হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওদের একটা পলিসি মেক করতেছে, তাহলে পলিসি মেকারদেরকে এই জিনিসটা হিট করতেছে, কেমন? অ্যান্ড ইকোনমিস্ট, যারা ইকোনমিক্যালি ফোরকাস্ট করে, বা যারা ইকোনমি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, বা কীভাবে যে কোন ফ্যাক্টরসগুলো ইকোনমি বা জিডিপিতে হিট করতেছে, ওই ফ্যাক্টরসগুলো আইডেন্টিফাই করতে ওদেরকে হেল্প করে, এই বিষয়টা, এই পুরো সিস্টেম ওদেরকে হেল্প করে, ঠিক আছে? হু এঙ্গেজ ইন অর অ্যানালাইজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এই এনভায়রনমেন্টটা জানতে হলে আমাদেরকে এনভায়রনমেন্টের মধ্যে আমরা আসলে কোন জিনিসগুলোকে ইন্টিগ্রেট করতে পারছি, কোন জিনিসগুলো নিয়ে আমরা আসলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা হাইলাইট, সেটা হচ্ছে কি, মাল্টিন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমরা যখন গ্লোবালি মুভ করি, তখন আলটিমেটলি মাথায় কি আসে? মাল্টিন্যাশনাল কোম্পানিজ আসে, তাই না? মাল্টিন্যাশনাল কর্পোরেশনস আসে যারা হচ্ছে তাদের দেশ এবং এদেশে একটা ইন্টিগ্রেট করে একটা সিস্টেম, একটা বিজনেস করে। তো সেখানে ম্যানেজমেন্ট আমাদের ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, তাই তো? আপনি বিজনেসকে ইন্টারন্যাশনালি মুভ করছেন, কিন্তু আপনার প্রপার ম্যানেজমেন্ট নাই, তার মানে এই ম্যানেজমেন্টটা কারা করবে? ম্যানেজার্স করবে, তাই তো? ডিফারেন্ট সেক্টরসে ডিফারেন্ট ম্যানেজার্স। তার মানে হচ্ছে এটা একটা হচ্ছে যে একটা অ্যাকিউমুলেটেড একটা এফোর্ট অফ ম্যানেজমেন্ট, ম্যানেজার্স, রাইট? তাহলে এখানে এই জিনিসটাতে আমাদের কি হচ্ছে, একটা ম্যানেজারিয়াল রোল খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, যে তারা অল ওভার সব কিছু জানে কিনা এই রিলেটেড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম রিলেটেড। আচ্ছা, এটা নিয়ে আমরা তাহলে আলোচনা করবো পরবর্তীতে, কেমন? স্টেপ বাই স্টেপ। আর হচ্ছে যে কি, ইন্টারন্যাশনাল ফ্লো অফ ফান্ডস। এই ইন্টারন্যাশনাল ফ্লো অফ ফান্ডস কি বুঝাচ্ছেন বলেন তো? বুঝতেছেন? আপনার প্ল্যানিং আছে, আপনি এক্সিকিউশন করতে যাবেন, তাহলে আপনাকে কি লাগবে? ফান্ডিং লাগবে। আচ্ছা, গুড। তাহলে এই ফান্ডটা আপনি কি এক জায়গায় ইনভেস্ট করবেন নাকি ডাইভার্স করবেন? এটা হচ্ছে যে ডিপেন্ডস অন ইয়োর স্ট্র্যাটেজি, কেমন? তাহলে এখানে হচ্ছে পোর্টফোলিও অফ ম্যানেজমেন্ট অথবা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে করে অনেকে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একটা দেশের মধ্যে ইনভেস্ট করে, অথবা অনেকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, মনে করেন শেয়ার মার্কেটে কেউ ইনভেস্ট করছে, বা একটা ব্যাংকে ইনভেস্ট করছে, এরকম ডিফারেন্ট সেক্টরে ইনভেস্ট করছে। আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলতে বুঝেন? পোর্টফোলিও কি আসলে? পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কি? আমার যে প্রোডাক্টগুলো আছে বা আমি যে সার্ভিসটা প্রোভাইড করব, এটা আমার ইন্ডাস্ট্রিতে যে কি বলে যতখানি বিস্তৃত আছে বা যতখানি জায়গা জুড়ে আছে, এই অংশটুকুই হচ্ছে আমার পোর্টফোলিও। ধরেন আমি 100টা ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি, এই 100টা ক্লায়েন্ট হচ্ছে আমার পোর্টফোলিও। হ্যাঁ, তার মানে একটা ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিচ্ছেন না, আপনি ডাইভার্স করে দিচ্ছেন, কেমন? তো সেক্ষেত্রে হচ্ছে ধরুন, ইফ ইউ হ্যাভ ইনভেস্টমেন্ট, আ বিগ ইনভেস্টমেন্ট, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট দিস হোল মানি টু ওয়ান প্রজেক্ট, এটা কিন্তু আপনার জন্য খুব রিস্কি হয়ে যাবে। কারণ যদি ওই স্পেসিফিক ওই ইনস্টিটিউশন যদি ফল করে কোনোভাবে, বা ওই প্রজেক্টে যদি ফল করে, তাহলে আপনার পুরা শেষ।
আর আপনি যদি ওইখানে কিছু আরেক প্রজেক্টে কিছু প্রজেক্ট অ্যানালাইসিস করে যদি 2-3টা প্রজেক্ট আপনি দিতে পারেন অথবা মিউচুয়াল ফান্ডে দিতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার একটা লস হলে আরেকটা থেকে উঠে আসতে একটা পসিবিলিটি আছে। আচ্ছা, তো এই প্রজেক্ট অ্যানালাইসিস যখন আমরা করি তখন হচ্ছে যে আমরা যে যারা ফাইন্যান্স ম্যানেজার যারা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার যারা, এরা কী করে, এরা হচ্ছে প্রজেক্ট অ্যানালাইসিস করে, যে 2-3টা প্রজেক্ট নিয়ে ওরা অ্যানালাইসিস করে যে কোন প্রজেক্টে ইনভেস্ট করলে বেটার আউটপুট পাওয়া যাবে। এখানে অনেকগুলো আছে, যেমন হচ্ছে আপনার ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স আছে, নাম শুনছেন মনে হয়, এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং পেব্যাক পিরিয়ড। কেমন মানে হচ্ছে যে $1 টুডে ইজ ওর্দি দেন $1 টুমোরো। মানে আজকে আমার প্রেজেন্ট ভ্যালু কত আমার এই প্রজেক্টের, ওইটা আমরা ডিসকাউন্টেড পিরিয়ড দিয়ে ডিসকাউন্টেড করে আমরা এটা হচ্ছে ক্যালকুলেট করি। কেমন ফাইন্যান্সের আপনি এটা মনে জানেন, এটা করছেন অন্যান্য ক্লাসে, স্পেশালি এটা হচ্ছে যে আপনার ম্যানেজার ফাইন্যান্সে এই ম্যাথগুলো করায়। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা জানতে পারছি তাহলে একজন ম্যানেজার হচ্ছে যে এই জিনিসগুলো ক্যালকুলেট করে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে সে হচ্ছে যে প্রজেক্ট নির্বাচন করে ওখানে হচ্ছে যে আপনার হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে অথবা তার যে ইনভেস্টমেন্ট আছে ওটা ডাইভার্স করে, হ্যাঁ, ডাইভার্ট করে দেয়, ডাইভার্সিফাইবল ইনভেস্টমেন্ট করে হয়ে যায় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটস। এখন আপনি আপনার ফান্ড নিচ্ছেন, ইনভেস্ট করবেন, এখন আপনাকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়েও আপনাকে জানতে হবে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটসগুলো কোনটার কী রেগুলেশন, কোনটার কী রুলস, কী স্ট্র্যাটেজি, ওইভাবে আপনাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কী নিয়ে আলোচনা করবো, এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন। এক্সচেঞ্জ রেটটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে বললাম যে কারেন্সি, এটা কারেন্সি আমরা বেঞ্চমার্ক কারেন্সি কোনটা নিব, ডলার নিব, তার মানে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে টেকনিক্যালি কীভাবে আমার লোকাল কারেন্সি এবং যে দেশে আমি ইনভেস্ট করতেছি ওই দেশের কারেন্সি, এই দুইটা কারেন্সি আমার কোন বেঞ্চমার্ক কারেন্সিতে ভালো কনভার্ট হচ্ছে, সে কি ডলারে হচ্ছে, ইউরোতে হচ্ছে, নাকি ইয়ানে হচ্ছে, না চাইনিজ কি বলে এটাকে ওইটাতে হচ্ছে, নাকি হচ্ছে আমার পাউন্ডে হচ্ছে। কেমন এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হয়, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে কারেন্সি ডেরিভেটিভস, এটা হচ্ছে বলে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস। এই জিনিসটা অনেকে অ্যাপ্লাই করে ইন্টারন্যাশনাল, যখন ইন্টারন্যাশনাল সে মুভ করে। ডেরিভেটিভসকে নাম শুনছেন, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস বা এটা একটা ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস কিন্তু সেটা হচ্ছে কীরকম, এটা 4টা জিনিস হয়। একটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট, একটা হচ্ছে অপশন, কল অপশন, পুট অপশন কন্ট্রাক্ট, আরেকটা হচ্ছে সোয়াপ আছে, আরেকটা হচ্ছে যে ফিউচার ফরওয়ার্ড, একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে। কেমন এই 4টা জিনিসের সমন্বয় হচ্ছে যে আমাদের কারেন্সি ডেরিভেটিভস, এগুলো একটা প্রোডাক্ট। এটা কীভাবে, ধরুন আমি ফিউচার কন্ট্রাক্টস নিয়ে একটা আপনাকে কথা বলি, আপনি আর আপনি হচ্ছেন ধরেন চাইনিজ, আমি হচ্ছে ধরেন বাংলাদেশি, কথার কথা, চাইনিজ ইনভেস্টর, বাংলাদেশি ইনভেস্টর। এখন আমি যখন আপনার দেশে ইনভেস্ট করতে যাব বা চায়নাতে ইনভেস্ট করতে যাব, তখন আমাদের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হবে যে এই যে আমি যে তোমাকে লং টার্ম ইনভেস্টমেন্টটা দিচ্ছি, এটা তুমি তোমার প্রজেক্ট ইউটিলাইজ করে তো আমাকে প্রফিট ম্যাক্সিমাইজ করবা, বা যেটা আমাকে হেল্প করবে টু ম্যাক্সিমাইজ মাই ওয়েলথ। আচ্ছা, এটা গেল। তাহলে হচ্ছে যে আপনি এখন আজকে থেকে ধরেন 2 বছরের প্রজেক্ট হচ্ছে, ফর লেটস সে 2 বছর পরে আমি যখন ওই যে ওদের আরএমবি বলেন আপনি, আরএমবিতে যখন আমি বিজনেসটা করে যখন উঠাবো, তখন এটাকে ডলার যখন কনভার্ট করবো, আজকে ডলার রেট, ওই সময় ডলার রেট অ্যাগেনস্ট টাকা নাও হইতে পারে, নাও একরকম হইতে পারে। আমার এখানে রিস্ক থাকতে হবে, আমার ডলারের দাম কমতে পারে, আইদার টাকার দাম কমতে পারে, ইনফ্লেশন হতে পারে, ডিফ্লেশন হতে পারে, কেমন কমতে পারে। আচ্ছা, যদি কমে যায় তাহলে আমি এখানে রিস্ক হচ্ছে না, এখানে রিস্ক ম্যানেজ, আমার রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল যে কোনো ট্রানজ্যাকশন বলেন আপনি, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বলেন, লোকাল ট্রানজ্যাকশন বলেন, হোয়াট এভার ইট ইজ, আপনার রিস্ক ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা নিয়ে আমরা হয়তো পরে কোনো এক সময় হয়তো আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে যে যদি রিস্ক ম্যানেজমেন্ট করতে যান, সেক্ষেত্রে আপনি বলবেন যে আমরা তাহলে ফিউচার কন্ট্রাক্টে যাই, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভসে। এটা একটা লেটার, এখানে অ্যাগ্রিমেন্ট করছেন, সেটা কীরকম, যে ওই যে আজকের যে কারেন্সি রেট, আজকে যে রেট অ্যাগেনস্ট টাকা এবং ডলার, তার আমরা ডলারকে বেঞ্চমার্ক দিচ্ছি, ডলার এবং টাকার যে কারেন্সি রেট, এইটাকে হচ্ছে আমরা 2 বছর পরও সেম কারেন্সি রেটে আমরা থাকবো। সেটা যদি ফল করলে আমার লস নেই, আমি লস মিনিমাইজ হচ্ছে, আর যদি লাভও করে তাহলে আমি লাভটা নিচ্ছি, লাভটা তুমি নিও, একটা ব্যালেন্স থাকতেছে, বুঝছেন কি না? তাহলে কি রিস্ক থাকার সম্ভাবনা আছে? টাকার রেট এটাই থাকবে, ডলার রেট এটাই থাকবে, এই কারেন্সি এক্সচেঞ্জ রেটে হচ্ছে যে আমরা ট্রানজ্যাকশনটা করতেছি। কেমন এগুলো ফিউচার কন্ট্রাক্ট বলে। এরকম পুট অপশন আছে, কল অপশন আছে, সোয়াপ কন্ট্রাক্ট আছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো, হয়তো এই কোর্সে নাও শিখতে পারি। যাই হোক, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস অবশ্যই শিখবো আমরা, ঠিক আছে? এই পয়েন্টটা দেখে গেলে আমরা শিখতে পারবো। আচ্ছা, ভিডিওটা কমেন্ট হয়েছে দেখেন তো। হ্যাঁ, এখন আমরা হচ্ছে যে মোটামুটি এই ক্লাসের যত বেসিক আছে আমরা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা ডিটেইলে যাব, ঠিক আছে? আমরা ডিটেল যাব, সেটা অফলাইন হতে পারে, বাট আমরা ভিডিও লম্বা না করি।
ডিটেল সব কিছু আছে এখানে। আমরা হচ্ছে যে মাল্টিন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যাবো, যেখানে মাল্টিন্যাশনাল কর্পোরেশনস নিয়ে কথাবার্তা হবে, এটা কীভাবে ম্যানেজ করে, কোন সিস্টেমে ম্যানেজ করে, এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজার্সের রোলসগুলো কী কী, কেমন এখানে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে হাউ বিজনেস ডিসিপ্লিনস আর ইউজড টু ম্যানেজ এমএনসি মানে মাল্টিন্যাশনাল কর্পোরেশনস, কেমন। তারপর এজেন্সি প্রবলেমস খুব মারাত্মক একটা ইস্যু, যেটা হচ্ছে দুইটা এজেন্টের মাধ্যমে, প্রিন্সিপাল এবং এজেন্ট, মানে আপনি হচ্ছেন ধরেন মালিক, আমি হচ্ছে ধরেন আপনার ম্যানেজার, সে ফর এক্সাম্পল। তাহলে আপনার আমার মধ্যে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, সেখানে এজেন্সি প্রবলেমগুলো ক্রিয়েট হয়, কেমন। ওখানে হচ্ছে যে ডিসঅনেস্টি, তারপর ইরেশনাল অনেক কিছু জিনিস ক্রিয়েট হয়, এবং যেটাতে হচ্ছে যে একটা কোম্পানি কিন্তু মানে ধ্বংস হয়ে যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, এটা আপনি জানেন। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে ম্যানেজমেন্ট স্ট্রাকচার অফ অ্যান এমএনসি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে যে ওয়াই এমএনসিস পারসু ইন্টারন্যাশনাল বিজনেস, ইমপারফেক্ট মার্কেট থিওরি, আমরা কিছু থিওরি নিয়ে আলোচনা করবো, কেমন। থিওরিগুলো হচ্ছে যে কী থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ নিয়ে, কম্পারেটিভ অ্যাডভান্টেজের কী থিওরি, এই থিওরি কী নিয়ে আলোচনা করছে। যে কোনো একটা বিজনেস ফর্ম করতে গেলে হচ্ছে যে কোনো একটা থিওরির উপর বেস করে কিন্তু একটা বিজনেস ডেভেলপ হয়, তাই না। একটা ইমপ্লিমেন্টেশন যায়। আমরা যখন কোনো থিওরি আবিষ্কার করি, সেক্ষেত্রে হচ্ছে এটা যেমন হচ্ছে মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সিং সিস্টেম, এটা কিন্তু একটা থিওরি ছিল। এই থিওরি থেকে তখন গ্রামীণ ব্যাংকে এটাকে হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা ইনস্টিটিউশনাল ওয়াইজ এটাকে রূপ দেওয়া হয়েছে, তাই না। তাহলে এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ঠিক এইরকম এই থিওরিগুলো আপনাকে জানতে হবে, যেগুলোর মধ্য দিয়ে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেট তৈরি হয়েছে বা ম্যানেজমেন্ট তৈরি হয়েছে, কেমন। এটা হচ্ছে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, ইমপারফেক্ট মার্কেট থিওরি, এবং হচ্ছে প্রোডাক্ট সাইকেল থিওরি। আচ্ছা, তারপর শিখবো আমরা হচ্ছে মাল্টিন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আন্ডারে হচ্ছে মেথডস অফ কন্ডাক্ট ইন্টারন্যাশনাল বিজনেসেস, ইন্টারন্যাশনাল ট্রেড আছে, তারপর লাইসেন্সিং, ফ্র্যাঞ্চাইজিং, জয়েন্ট ভেঞ্চার, অ্যাকুইজিশন আর এক্সিস্টিং কী বলে অপারেশনস, এগুলো কীভাবে হয়। এই যে লাইসেন্সিং, ফ্র্যাঞ্চাইজিং খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা জানেন। যদি আমরা কোনো ধরেন ইউ হ্যাভ আ বিজনেস, ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড, ইউ হ্যাভ আ রেপুটেড বিজনেস অফকোর্স, established business, and you want to expand or extend this business globally, right? তখন আপনাকে দুইটা জিনিসের শরণাপন্ন হয়, একটা হচ্ছে লাইসেন্সিং, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং হচ্ছে যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি সেম না থাকলেও চলবে, বাট ইউ আর ইউজিং দ্য ব্র্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে লাইসেন্সিং হচ্ছে যে ইউ হ্যাভ টু মেনটেন দ্য সেম কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইন এভরিওয়্যার। ওরা হচ্ছে এখান থেকে একটা রয়্যালটি ইনকাম পাচ্ছে এখান থেকে। আর ফ্র্যাঞ্চাইজ থেকে হচ্ছে যে ওরা হচ্ছে একটা ব্র্যান্ড ফি পায়, বুঝছেন। আপনি ব্র্যান্ডটা ইউজ করতেছেন, লোগোটা, যেমন কেএফসি বাংলাদেশের যে টেস্ট, আমেরিকার টেস্ট কি একই হবে না, বুঝছেন। হ্যাঁ, বার্গার কিং আছে, এগুলো একই হবে না। তো এগুলো এক এক দেশে কোকা কোলা একই রকম না, বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতেছে, শুধুমাত্র কোকা কোলা নামটা ইউজ করতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে জয়েন্ট ভেঞ্চার বিজনেস আমরা জানি। তারপর অ্যাকুইজিশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো একটা কোম্পানি ডাইরেক্ট অ্যাকুয়ার করে একটা কোম্পানিকে নিয়ে এনে ওইটাকে স্টাবলিশ করার জন্য, হ্যাঁ এইরকম রবি নিয়ে নিছে। তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে, আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে যে এটা নেক্সট ক্লাস, এখান থেকে নেক্সট ক্লাস, কেমন। তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত, ওকে। Hope to see you in the next video with a different topic.